আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউএসএ যেই নতুন রিসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছে, এটার ইফেক্ট বাংলাদেশের অর্থনীতিতে কেমন হতে পারে বা বিশেষ করে বাংলাদেশের শেয়ার বাজারে কেমন হতে পারে। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ভিডিওর শুরুতেই আমরা দেখে নিব ইয়াহু ফাইন্যান্সের যে নিউজটা। সো ইয়াহু ফাইন্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রাম্প যেই অ্যানাউন্সমেন্টটা করেছে সেইটার নিউজটা করা হয়েছে, এখানে ভিডিওটাও দেওয়া আছে। সো আমি যদি এটার সারসংক্ষেপ বা এই জায়গায় আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প যেই রেট গুলা ঘোষণা করেছে সেটা কিন্তু এখানে দেয়া আছে, এবং এখানে বলা আছে যে ট্যারিফ ইউএস এর এগেনস্টে ওই কান্ট্রিগুলা যেই পরিমাণ ট্যারিফ রেখেছে বর্তমানে তার অর্ধেক করে ইউএস রিসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছে। তো শুরুতেই এই ডেটাটা দেখে আমাদের অনেকের মধ্যেই একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে, বা অনেকেই এখনো মনে করতেছে যে যেই দেশ ইউএস এর উপরে যেই পরিমাণ ট্যাক্স অ্যাপ্লিকেবল করেছে সেই পরিমাণের অর্ধেক তার উপরে অ্যাপ্লাই করেছে। ব্যাপারটা আসলে তা না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে যদি আসে 74%, তো সবাই ধরেছে যে বাংলাদেশ ইউএস এর প্রোডাক্টের উপর 74% ট্যাক্স বা ট্যারিফ ঘোষণা করেছে, যে কারণে সেটার অর্ধেক হিসেবে 37% এসেছে। তো এটা কিন্তু ব্যাপারটা আসলে মোটেও সেরকম না। এটা যে সেরকম না সেটাতে যদি আসি আমরা, সেটা জাস্ট ভেরিফাই করার জন্য, এটা ডেইলি স্টারের একটা নিউজ আজকের তারিখেই এপ্রিল 4, 2025 এই একটা নিউজ। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কমার্স সেক্রেটারি উনি বলতেছেন যে ইউএস এর প্রোডাক্টের উপরে অন এভারেজ 2.37% ট্যাক্স বাংলাদেশ ইম্পোজ করতেছে, যেটা অলমোস্ট জিরো অথবা নিয়ার জিরো ট্যারিফ ট্রিটমেন্ট পাচ্ছে ইউএস। তো এই যে 2.37, এবং একই সাথে এনবিআর এর যিনি চেয়ারম্যান উনিও বলতেছে যে তারা হয়তো হাইয়েস্ট ডিউটি আইটেম নিচ্ছে, বা হাইয়েস্ট যেই ডেটা রয়েছে অথবা পিক যে ডেটাটা রয়েছে সেইটা হয়তো ইউএস নিচ্ছে, যে পিক অর এভারেজ রেট, এটা হয়তো ইউএস নিচ্ছে। বাট এইখানে এটা যে আসলে ট্যাক্স রেট না সেটা কিন্তু এখনো হয়তো আমরা অনেকেই ধরতে পারি নাই, বা এখনো আমরা সেই জিনিসটা ফিগার আউট করার চেষ্টা করতেছি যে এখানে আসলে ট্যাক্স রেট এটা ধরা হচ্ছে কিনা। কারণ ট্যাক্স রেট ধরা হলে বাংলাদেশ যদি ইউএস এর কাছে 2.37% তার যেই ট্যাক্স থাকে, সো সেই হিসাবে কিন্তু বাংলাদেশে 1%, বা যেহেতু বেজ হিসাবে তারা 10% ধরেছে, 10% পাওয়ার কথা, বাট বাংলাদেশ তো আসলে 2-3%-এর মতো নিচ্ছে। তাহলে এই জিনিসটা কি যে এটা 74% ধরা হচ্ছে বাংলাদেশের এগেনস্টে। তো এটা দেখার জন্য আমাদের দেখতে হবে যে ইউএস এর যে ট্রেড রিপ্রেজেন্টেটিভের যে ওয়েবসাইটটা সেটাতে যদি আসি আমরা, সেইখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে তারা যে ট্যারিফ ক্যালকুলেশন, এইটা কিভাবে তারা তাদের ট্যারিফ ক্যালকুলেশন করতেছে। তো এখানে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে। এটাকে যদি আমি একটু সহজ করে বলি, সহজ করে বললে ব্যাপারটা অনেকটা এরকম, যে ইউএস এর সাথে যে কোনো একটা কান্ট্রির যে পরিমাণ ট্রেড ডেফিসিট রয়েছে, ডেফিসিটটা কি, সেটা হলো যে কোনো একটা কান্ট্রি ইউএসএ তে যে পরিমাণ প্রোডাক্ট এক্সপোর্ট করে এবং যে পরিমাণ ইম্পোর্ট করে, এটার যে পার্থক্যটা, তো ওই ডেফিসিটকে 2 দিয়ে ভাগ করতেছে। আর এই যে ডেফিসিটটা, এই ডেফিসিটটাকেই তারা কিন্তু এখানে পার্সেন্টেজ আকারে নিচ্ছে। তো এই যে 74% ডেফিসিট বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে তাদের হিসাবে। তো এটা জাস্ট আমরা একটু ক্রস চেক করি, যে আমরা এখানে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের ওয়েবসাইট থেকেও যদি দেখি, দেখলে এখানে দেখতে পাবেন যে বাংলাদেশের যে ট্রেড ডেফিসিট রয়েছে সেটা 6.2 বিলিয়ন, এবং বাংলাদেশ এক্সপোর্ট করেছে মানে ইউএস ইম্পোর্ট করেছে বাংলাদেশের কাছ থেকে 8.4 বিলিয়ন ডলার। সো এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরে ধরি, দেখেন 6.2 আর ডিভাইডেড বাই যদি 8.4 ধরি, সেটা কিন্তু 73.8%-এর মতো আসে। দ্যাট মিনস অলমোস্ট 74%। আর এইটাই কিন্তু এখানে ছিল যে বাংলাদেশের জন্য 74% প্রযোজ্য। আর আমরা যদি দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশ তাদের প্রোডাক্টের উপর 2.37% ট্যাক্স ইম্পোজ করতেছে। সো কখনোই বাংলাদেশ 74% ট্যাক্স ইম্পোজ করতেছে এটা সত্য না। সত্য যেটা সেটা হলো যে বাংলাদেশের সাথে ইউএস এর ট্যাক্স ডেফিসিট 74% ইন এগেনস্ট ইটস এক্সপোর্ট ডেটা। সো বাংলাদেশ যেই এক্সপোর্টটা করতেছে সেইটার এগেনস্টে 74% ডেফিসিট রয়েছে, আর সেইটারই হাফ করে ধরেছে। দ্যাট মিনস বাংলাদেশের যে ডেফিসিট অ্যামাউন্টটা রয়েছে সেইটাকে যদি বাংলাদেশ কমাতে পারে তাহলেই তাদের যেই ট্যাক্স সেটা কমবে। তো এই জিনিসটা আমরা জাস্ট ক্রস চেক করার জন্য এখানে চায়নার ডেটাটাও নিয়েছি। চায়নার ডেফিসিট রয়েছে 295 বিলিয়ন, এবং চায়না ইউএস এর কাছে এক্সপোর্ট করেছে 438। তো এটাকেও যদি আমরা ধরি, দেখেন 67%-এর মতো। আর সো আমরা এখানে দেখেছি যে 67% এবং এটার হাফ 34%। সো বোঝাই যাচ্ছে যে এই ডেটাটা কিন্তু মোটেও কোনো দেশ ইউএস এর প্রোডাক্টের উপরে কি পরিমাণ ট্যারিফ অ্যাপ্লিকেবল করেছে সেটা না, বরং এই ডেটাটা হলো যে কোনো একটা দেশের
যে ইম্পোর্ট আর এক্সপোর্টের যে ডেফিসিট সেইটা কি পরিমাণ, সেইটার হাফ তারা ধরেছে। সেই জায়গাটায় আমাদের অনেকের মধ্যেই এবং আমাদের হায়ার অথরিটির মধ্যে একটা মিস কমিউনিকেশন ইনিশিয়ালি হয়েছে। সো আমি আশা করবো যে এই মিস কমিউনিকেশনটা হয়েছে যেহেতু ইউএসএ শুরুতেই তাদের এই ক্যালকুলেশনটা পাবলিশ করে নাই সেজন্য। সো এখন যেহেতু ইউএসএ তারা কিভাবে তাদের ফর্মুলাটা হিসাব করেছে বা তাদের ফর্মুলাটা কি সেটা যেহেতু পাবলিশ করে দিয়েছে, আশা করব আমাদের যে হায়ার অথরিটিজ, আমাদের কমার্স সেক্রেটারি এবং এনবিআর চেয়ারম্যান যারা রয়েছেন তাদের যে মিস কমিউনিকেশনটা এখন পর্যন্ত হচ্ছে সেটা আশা করি তাদের কমে আসবে এবং তারা এই জিনিসটাতে অর্থাৎ ট্রেড ডেফিসিট কিভাবে কমাবেন সেই জায়গাটায় মনোনিবেশ করবেন। রেদার তারা বর্তমানে যেটা করতেছেন যে কিভাবে ইউএস এর ট্যাক্স রেটটা কমানো যায়। তো ট্যাক্স রেট কমালে অবশ্যই ডেফিসিট কিছুটা কমবে, বাট ট্যাক্স রেট না কমিয়ে কিভাবে ডেফিসিটটা কমানো যায় সেইটাতে যদি মনোনিবেশ করা যায় জিনিসটা কিন্তু ত্বরান্বিত হবে। চলুন আমরা দেখে নেই ইউএস এবং বাংলাদেশের মধ্যে যে ট্রেডটা হয় সেইটার সম্পর্কটা কেমন। সো এখানে আমরা 2023-এর একটা ডেটা দেখতে পাচ্ছি। 2023-এর ডেটা অনুসারে আমরা অ্যানালাইসিসটা করব, 24 বা লেটেস্টের ডেটা আমরা পাই নাই। সো এইখানে এই যে লেফট সাইডে আপনি যে ডেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ইউএস থেকে বাংলাদেশ কি কি ইম্পোর্ট করে এবং কি কি পরিমাণ ইম্পোর্ট করে সেই জিনিসটা দেয়া আছে। আর রাইট সাইডেরটা হলো বাংলাদেশ কি পরিমাণ এক্সপোর্ট করে সেটা। সো আমরা যদি দেখি এইখানে তো আসলে আমরা যদি এক্সপোর্টের ডেটাটা বেড়ে যায় ইম্পোর্টটাও বাড়াতে হবে যদি আমরা ডেফিসিট কমাতে চাই। সো আমরা সবচেয়ে যেই জিনিসটা ইম্পোর্ট করি সেটা হলো স্ক্র্যাপ আয়রন, সেকেন্ড আমরা সবচেয়ে বেশি ইম্পোর্ট করি র কটন এবং থার্ড পেট্রোলিয়াম গ্যাস আর 4 নম্বরে সয়াবিনস। তো আমরা যদি এই ডেটাটাই দেখি এইখানে কিন্তু স্ক্র্যাপ আয়রন হয়তো প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে তারাই মেইনলি ইম্পোর্ট করে, বা আমাদের দেশে যে স্টিল ম্যানুফ্যাকচারিং বা রড ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে তারাই হয়তো এটা ইম্পোর্ট করে। আর এছাড়া বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে র কটন হয়তো আমরা এই যে র কটনটা এখান থেকে ইম্পোর্ট করি সেটাই কিন্তু আমরা আবার এই জায়গায় এক্সপোর্ট করে দিচ্ছি। তো সরকার কিন্তু চাইলে এখানে র কটনের উপরে ইউএস এর যে র কটনটা সেটাকে যদি ট্যাক্স ফ্রি করে দেয়, এই যে গার্মেন্টস যেই মালিকরা রয়েছে বা গার্মেন্টস যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু সেক্ষেত্রে র কটনটা ইউএস থেকেই বেশি আনবে এবং ইউএস থেকে বেশি আনলে তখন কিন্তু ডেফিসিটটা কমে যাবে। এবং এই র কটন যেহেতু আসলে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেটা যেহেতু কাঁচামাল, আমরা চাইলে কিন্তু এখানে ট্যাক্সটা যদি একটু কমিয়ে দেই অথবা কি করলে আমাদের ব্যবসায়ীরা বেশি র কটন ইউএস থেকে ইম্পোর্ট করবে সেটা যদি আমরা ফ্যাসিলিটেট করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবসায়ীরা র কটন ইম্পোর্ট করবে এবং আমাদের ট্যাক্স ডেফিসিটটা কমে আসবে। আর এছাড়াও কিন্তু সয়াবিনস যদি দেখি, সয়াবিনস কিন্তু আমরা দেখলাম যে রোজাতে কিন্তু সয়াবিন তেলের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা কিন্তু সয়াবিনস বা খাদ্যশস্য যেহেতু এটা কিন্তু সরকার চাইলে এখানে ট্যাক্স ফ্রি বা ট্যাক্স রেটটা কমিয়ে দিয়ে সয়াবিনসটা যাতে বেশি করে ইউএস থেকে ইম্পোর্ট করা যায় সে ব্যবস্থাটা যদি করে দেয় তাহলে কিন্তু দেশের জন্য উপকার হবে, দেশে কিন্তু তেলের দামটা হয়তো কমবে এবং একই সাথে বাংলাদেশেরও ট্যাক্স ডেফিসিট কমে আসার কারণে এক্সপোর্টের যেই ট্যারিফ রেটটা সেটাও কিন্তু বাংলাদেশের জন্য কমে যাবে। আর এইখানে যেটা রয়েছে পেট্রোলিয়াম গ্যাস, তো পেট্রোলিয়াম গ্যাসের ক্ষেত্রে কিন্তু অলরেডি আমরা দেখেছি যে এই সরকার আসার পরে ট্রাম্প গভর্নমেন্টের সাথে কিন্তু তারা একটা চুক্তি অলরেডি করেছে যেটা কিন্তু হয়তো 2026 বা 27 সাল থেকে এফেক্টিভ হবে। এছাড়াও আমাদের দেশে যেহেতু বর্তমানে গ্যাসের বেশ সংকট রয়েছে, আমরা দেখেছি যে গত বছর গ্যাসের সংকটের কারণে এই যে ইন্ডাস্ট্রি মালিকরা বা যে গার্মেন্টস সেক্টর রয়েছে তারা যেহেতু ফ্যাক্টরি রান করে রাখতে পারে নাই। এছাড়াও আসলে আমাদের সিরামিক সেক্টর এবং রড সেক্টর বা রডের যেই এই যে স্ক্র্যাপ আয়রন এই সেক্টরগুলো বেশ স্ট্রাগল করেছে গ্যাসের জন্য। আমরা যদি ইউএস এর সাথে গ্যাস আমদানিটা আরো বাড়িয়ে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ইন্ডাস্ট্রি বা এই যে আয়রন ইন্ডাস্ট্রিটাও উপকৃত হবে আর আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা আরএমজি সেক্টর তারাও কিন্তু উপকৃত হবে। সো গভর্নমেন্ট কিন্তু চাইলে এই জায়গাটাও ইমপ্রুভ আরো করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের কাছ থেকে ইম্পোর্ট বাড়ানোর ক্ষেত্রে পেট্রোলিয়াম গ্যাস, র কটন এবং সয়াবিনসে কিন্তু আমরা চাইলে বাড়াতেই পারি। এছাড়াও কিন্তু আমরা যদি দেখি আরো বড় বড় কি রয়েছে যে স্টার্চ আমরা ইউএস থেকে এনে থাকি। তো স্টার্চও কিন্তু একটা খাদ্যশস্য। তো এই যে স্টার্চের পরিমাণটাও আমরা বাড়াতে পারি বা এটাকে কি করলে বাংলাদেশের যারা স্টার্চ ইম্পোর্ট করে থাকে তারা কি করলে আরো বাড়াবে সেটাও কিন্তু আমরা দেখতেই পারি। সো ওভারঅল এই ডেটাটা দেখে মনে হচ্ছে যে আমাদের ট্রেড ডেফিসিটটা কমিয়ে আনা খুব কঠিন কাজ হবে না। আমরা চাইলেই কিন্তু এই দেশের সাথে আমাদের যে চুক্তিগুলো এখানে কিন্তু আসলে লাক্সারি প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি না, যেমন আমরা কিন্তু কার বা অন্যান্য যে লাক্সারি প্রোডাক্ট গুলো রয়েছে আমরা কিন্তু ইউএস থেকে খুব বেশি ওই প্রোডাক্ট গুলো আনি না, আমরা কিন্তু সবগুলো এসেনশিয়াল প্রোডাক্টসই মেইনলি আনি। স্ক্র্যাপ আয়রন, র কটন, সয়াবিনস, পেট্রোলিয়াম গ্যাস, তারপরে এখানে অ্যাক্রিলিক, হাইড্রোকার্বনস, দেন আমাদের কিছু লোকোমোটিভস আসে, এটা ট্রু, এই যে অল্প কিছু আসে, দেন স্টার্চ, তারপর আমরা যদি দেখি মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিকেল ইনস্ট্রুমেন্ট, আমাদের কিন্তু সবগুলো এসেনশিয়াল প্রোডাক্টসই ইউএস থেকে আসে। তো এখানে এই
আসার যে ব্যাপারগুলো এইগুলো আমরা কিভাবে আরো বাড়াতে পারি সেটা কিন্তু আমাদের দেখতে হবে, কারণ আমরা যতটুকু দেখেছি যে ট্রাম্প কিন্তু চাচ্ছে তার দেশও অনেক বেশি এক্সপোর্ট করুক এবং তার দেশের সাথে অন্যান্য দেশের যে ট্রেড ডেফিসিট রয়েছে সেটা কমে যাক। সো ওই জায়গাটা যদি আমরা তাকে আশ্বস্ত করতে পারি অবশ্যই আমাদের রেটটাও কমানো সম্ভব। আর আমরা যদি আরেকটা নিউজ দেখি, যে নিউজটা ঢাকা পোস্টের, সেই জায়গায় বলতেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে। তো আলোচনা করলে অবশ্যই সম্ভব। সেটা কিভাবে দেখেন, আমরা কিন্তু এই সরকার অলরেডি একটা চুক্তি করেছেন পেট্রোলিয়াম গ্যাসের ইউএস এর সাথে, যেটা কিন্তু 2026 বা 27 সাল থেকে মোটামুটি এটা কার্যকর হওয়া শুরু করবে। তো আমরা কিন্তু আমাদের আলোচনার টেবিলে সেই পেট্রোলিয়াম গ্যাসের চুক্তিটাকে নিয়ে আসতেই পারি, যে দেখেন আমরা আপনার সাথে একটা চুক্তি অলরেডি করেছি যেটা কিন্তু আপনার বর্তমানে অ্যাভেলেবিলিটি নাই দেখে আপনি পেট্রোলিয়াম গ্যাসটা দিতে পারতেছেন না, বাট আমরা কিন্তু অলরেডি ইন্টারেস্টেড আপনার কাছ থেকে, দ্যাট মিনস ইউএস এর কাছ থেকে প্রোডাক্ট আনার ব্যাপারে। তো আলোচনার টেবিলে যদি এই ডিসকাশন গুলো আনা যায় এবং একই সাথে সামনের দিকেও যদি ফ্যাসিলিটেট করে যে কিভাবে পেট্রোলিয়াম গ্যাস আরো বেশি আনা যায়, সয়াবিনস, র কটনস, এগুলা কিভাবে আরো বেশি আনা যায়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা সম্ভব। আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উপর আমাদের একটা ভরসা তো রয়েছেই, উনি চাইলে হয়তো পারবেন এই জিনিসটাকে একটা ইতিবাচক সমাধান করতে। আর যদি সেই সমাধানটা আসতে একটু টাইমও লাগে সেক্ষেত্রেও আসলে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই আমাদের, কারণ আমরা যদি দেখি, আমরা যেহেতু এখানে দেখলাম যে সবচেয়ে বেশি এক্সপোর্ট করি আমরা আরএমজি বা টেক্সটাইল সেক্টরের প্রোডাক্ট। সো আমরা যে আরএমজি যেখানে আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট করি সেটার কম্পারিজনটা আমরা একটু দেখি। সো আরএমজি সেক্টর সবচেয়ে বেশি পাঠায় চায়না, যেটা আমরা দেখলাম যে বর্তমানে চায়নার ট্যারিফ কিন্তু বাংলাদেশের চাইতে একটু কম। সো চায়নার সাথে বাংলাদেশের গ্যাপ কিন্তু হিউজ, বাট আমরা যদি এখানে লেবার কস্টটা দেখি, লেবার কস্টে কিন্তু বাংলাদেশ চায়নার থেকে অনেক বেশি আগানো। সো বাংলাদেশের যেই এই যে 3% কম চায়নার বাংলাদেশের তুলনায়, সেটাকে কিন্তু সে লেবার কস্ট দিয়ে কখনোই বিট করতে পারবে না। বাংলাদেশ আর চায়নার রেট কিন্তু অলমোস্ট সেম। আর ভিয়েতনামের ক্ষেত্রে যদি দেখি, ভিয়েতনাম কিন্তু এতদিন পর্যন্ত আরএমজি সেক্টরে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিটিটর ছিল। সো ভিয়েতনামের ক্ষেত্রে এতদিন পর্যন্ত 0 থেকে 5% মাত্র তারা ট্যাক্স দিত বা ট্যারিফ দিত, এখন কিন্তু সেটা এক লাফে বেড়ে 46% হয়ে গেল। যেই কারণে আগে যেটা 0 থেকে 5% ছিল, এই কারণে কিন্তু চায়নার অনেক ইন্ডাস্ট্রি কিন্তু ভিয়েতনামে ফ্যাক্টরি সেট আপ করে ভিয়েতনাম থেকে তারা প্রোডাক্ট এক্সপোর্ট করতো। এখন এক লাফে যেহেতু এটা 46% হয়ে গেল, ওই সুযোগটা কিন্তু কমে যাবে। বা বাংলাদেশের এই যে থার্ড পজিশন, বাংলাদেশ যেহেতু সেকেন্ড পজিশন হোল্ড করতেছে, তো থার্ড পজিশনের সাথে যে কম্পিটিশনটা এটা কিন্তু অনেকটাই এলিমিনেট হয়ে গেল। ছিল এদের ছিল 0 থেকে 5। তো এখানে কিন্তু হিউজ একটা অ্যাডভান্টেজ এরা পেতো, এখন কিন্তু এই অ্যাডভান্টেজটা এরা আর পাবে না। বাট বাংলাদেশের এখন কম্পিটিশন বেড়ে যাবে কিন্তু ইন্ডিয়ার সাথে। সো ইন্ডিয়া কিন্তু 26%, বাংলাদেশের 37%। সো এইখানে কিন্তু বাংলাদেশ 11% পিছিয়ে আছে। তবে আমরা আশা করব বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সরকার যদি আলোচনার মাধ্যমে, যেহেতু আসলে ইউএস এর সাথে আমাদের একটা পেট্রোলিয়ামের চুক্তি অলরেডি চলমান, তো ওই চুক্তিটাকে কনসিডারেশনে এনে এবং আরো নতুন কিছু চুক্তি যদি করে ট্রেড ডেফিসিটটাকে কমানো যায়, আমরা আশা করব যে বাংলাদেশের এই যে ট্যারিফ রেটটা এটাকে কমিয়ে আনবেন বা এটাকে সহজেই কমিয়ে আনা যাবে। সো সেক্ষেত্রে আমরা বাংলাদেশের জন্য আপাতত, অবশ্যই এটা সবার জন্য একটা রিস্ক, বাট বাংলাদেশের জন্য শুধুমাত্র স্পেসিফিক্যালি বাংলাদেশের বেশি রিস্ক এরকম কিছু আমরা দেখতেছি না। সবার জন্যই রিস্ক, সেই সাথে কিন্তু বাংলাদেশেরও রিস্ক। সো বাংলাদেশ আশা করব এই জিনিসটাকে একটা ইতিবাচক সমাধানের দিকে নিয়ে আসবেন। সো এই ছিল আমাদের আজকের ডিসকাশন। আমাদের ডিসকাশনটা ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা চাইলে কমেন্টে জানাতে পারেন যে আমাদের ডিসকাশনটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।